দোকানে জিহানের পাশে দাঁড়িয়ে হায়ও রেখে ঝোলানো জামাগুলো উল্টে পাল্টে দেখছিল। জিহান একটি কুর্তার হ্যাঙ্গার কাঁধে রেখে সামনের লম্বা আয়নায় নিজেকে দেখল। হায়া খুব কাছেই ছিল, তাই আয়নায় দুজনের চেহারাই ভেসে ওঠে। হায়ের প্রতিচ্ছবি দেখে জিহানের ঠোঁটে এক অদ্ভুত চাপা হাসি ফুটে ওঠে। হায়া, তুমি কি সেই কার্টুন দেখেছ, নিনজা টার্টেল? চাপা হাসি সামলে সে গম্ভীর ভঙ্গিতে জিজ্ঞেস করছিল। হায় সরলভাবে মাথা নেড়ে বলল, হ্যাঁ। তো? জিহান জবাব না দিয়ে হাসিটা চেপে রেখে হ্যাঙ্গার হাতে নিয়ে মুখ ফিরিয়ে নিল। কয়েক মুহূর্ত হায় স্থির দাঁড়িয়ে রইল, বোঝার চেষ্টা করল সে আসলে কি বলতে চেয়েছে। তারপর যখন লম্বা আয়নায় নিজেকে দেখল, তখন সবই স্পষ্ট হয়ে যায়। তার ভেতর থেকে তীব্র রাগ ফেটে উঠল। অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে সে জিহানকে খুঁজল। জিহান সেই কুর্তাটা নিয়ে ইতিমধ্যে কাউন্টারের দিকে চলে গিয়েছে। এই অসভ্য লোক তার নিকাবকে নিনজা টার্টেলের চোখের পট্টির সাথে তুলনা করল। ফেরার পথে হায়ের মেজাজ পুরো সময়টাই খারাপ রইল, কিন্তু তার মেজাজ খারাপের পরোয়া কার আছে? রান্নাঘরে সন্ধ্যায় চা তবে বসানো হয়েছে। এলাচ আর ভাজা কাবাবের ঘ্রাণ সারা রান্নাঘরে ছড়িয়ে আছে। হায় নুরবানুর মাথার ওপর দাঁড়িয়ে ট্রলিতে কাপ প্লেট সাজাচ্ছিল। দায়িত্বশীল সে আগেও ছিল, কিন্তু তুরস্ক থেকে ফেরার পর প্রায় সব কাজই নিজ হাতে করা শুরু করেছে। এখনও সে নুরবানুর চেয়ে বেশি কাজ করছে। বাইরে লাউঞ্জে ফুরকান জেঠু আর সাইমা চাচি বসে আছেন। আম্মা, আব্বা, ফুপ্পু আর জিহানও সেখানেই আছে। কাজ করার সময় হায়ের বারবার মনে হচ্ছে জিহান তাকে যেন দেখছে, কিন্তু যখনই সে ঘাড় ঘুরিয়ে তাকাচ্ছে, জিহান তখন অন্যদিকে তাকিয়ে থাকছে। জিহানের সঙ্গে একই ঘরে থাকার অভিজ্ঞতা হায়ের জীবনে দুইবার হয়েছে। একবার ডিজের মৃত্যুর পর যখন তারা একসঙ্গে পাকিস্তান এসেছিল, তখন সেই দিন হায়ের নিজের দুঃখই এত বেশি ছিল যে জিহানকে নিয়ে ভাবার সময় পায়নি। দ্বিতীয়বার নিজের বাগদানের রাতে যখন সে ফুপ্পুর বাসায় ছিল, আর তখন জিহান তার ফোনের অপেক্ষায়, তার কথা ভাবার সময়ই পায়নি। এখন প্রথমবারের মতো স্বাভাবিক পরিস্থিতিতে তারা এক ঘরে আছে। আর হায়া হঠাৎই অনুভব করল জিহান আসলে খুব নিরীহ, নীরব আর অদ্ভুত ধীর স্বভাবের একজন মানুষ। এটা তার কোনো অ্যাটিটিউড না, এটাই আসলে তার স্বভাব। হায়ের পাশ দিয়ে গেলে সালাম দেয়, দু একটা খোঁজখবর নেয়, তারপর চুপ। হ্যাঁ, যদি সারাদিন ঘরে বসে থাকতে থাকতেই একদম বিরক্ত হয়ে যায়, তাহলে কখনো কখনো নুরবানুর সঙ্গে রান্নাঘরে বাসনপত্র ধোয়া শুরু করে, কখনো সবজি কেটে দেয়। বেচারি নুরবানু হতবাক হয়ে তাকিয়ে থাকে। আর বাইরে বেরোলেই ভোরের জগিংয়ে যায় শুধু। হ্যাঁ, তখনই প্রথম জানতে পারল যে জিহান হাঁটা, দৌড়ানো, ব্যায়াম এসব ব্যাপারে বেশ সচেতন। তারপর যখন ঘরবন্দি হয়ে খুব বিরক্ত হয়ে গেল, তখন একদিন ফাতেমার অনুরোধে হায় তাকে বাইরে নিয়ে গেল। কিন্তু জিহান এত বিরক্ত করল, সারাক্ষণ বলতে থাকলো, এদিকে ঘোরো, না না ওদিকে নিয়ে যাও, এখন পিছন দিকে নিয়ে যাও, বাঁ দিকে কেন যাচ্ছ, ডান দিকে যাও। কারণ আমি রাইট হ্যান্ড ড্রাইভ করছি জিহান। অবশেষে সে গাড়ির চাবি জিহানের হাতে তুলে দিল। যেদিকে যেতে চাও নিজেই চালিয়ে যাও। হ্যাঁ, বিরক্ত হয়ে বলছিল জিহানের আন্তর্জাতিক লাইসেন্স ছিল, তাই কোনো সমস্যা হলো না। এখন জিহান মাঝে মাঝে নিচে বেরিয়ে যায়। বাড়ির কাছেই একটি জিমও খুঁজে নিয়েছে। জিহানের সঙ্গে থাকার আরেকটা সমস্যা হচ্ছে, সে এত নীরবে কোনো শব্দ না করে ঘরে ঢুকে যে কখন পিছনে এসে দাঁড়ায় টেরও পাওয়া যায় না। এখন তাদের মধ্যে আসতে যেতে সির্ফ কিছু আনুষ্ঠানিক কথাবার্তা ছাড়া আর কিছুই হয় না। রূপার সেই ভাস্কর্য হয়তো ভেঙে গুড়িয়ে গেছে,
নয়তো পুরোপুরি পাথর হয়ে গেছে। আজও জিহান তাকে দেখছিল, কিন্তু হায়া তাকে পাকড়াও করতে পারল না। সে কিছু বলে না কেন। হায়ের মনে বারবার হতাশা জমা হয়। হায়া ওকে অবিশ্বাসের তীর মেরে ছেড়ে চলে এসেছিল। তাহলে জিহান অভিযোগ করে না কেন? ব্যাখ্যা না দিক, কিন্তু একটা অভিযোগ করুক। কিন্তু না, সেখানে চিরন্তন নীরবতা। হায়া ট্রলি ঠেলে লাউঞ্জে আনলো। দুপাশে ওড়না বিছানো, লম্বা চুল সামলে কাঁধের সামনে এনে রেখেছে। আসলেই মন তো চাইছে না। সিকান্দার ভাই মারা গেলেন তো সপ্তাহ হয়নি, কিন্তু ওরা কিছুই বুঝতে চাইছে না। এত তাড়া করছে। সায়মা চাচি বলছিলেন, সম্ভবত ইরামের বাগদানের ব্যাপারটা নিয়েই আলোচনা হচ্ছিল। হায়া পায়ের পাতার ওপর ভর দিয়ে কার্পেটে বসেছিল। চায়ের কাপগুলো বারান্দার পাশের টেবিলে রেখে একটার উপর একটা সবার হাতে ধরিয়ে দিল। ভাবি, আপনি একদম চিন্তা করবেন না। যখন আমাদেরই আপত্তি নেই, তাহলে আর মানুষ কি বলব? তাতে কি যায় আসে? আপনি আল্লাহর ওপর ভরসা নিয়ে ফাংশনের প্রস্তুতি শুরু করে দিন। ফুপ্পু খুব শান্ত আর আন্তরিক ভঙ্গিতে বুঝিয়ে বলছিলেন, তাদের কোনো আপত্তি নেই। আসলে আশজাদের ভাই আর ভাবি বিদেশ থেকে এসেছেন। তাদের উপস্থিতিতেই অনুষ্ঠানটা করতে চায় সবাই। থ্যাঙ্কস। জেঠু হাসি মুখে তার হাত থেকে কাপ নিলেন। হায় ফিরে এসে শেষ কাপটা জিহানের দিকে এগিয়ে দিল। জিহান তখন খুব মনোযোগ দিয়ে চাচির কথা শুনছিল। হালকা করে চোখ তুলে হায়কে দেখল এবং কাপটি হাতে নিল। ওরা এই রবিবারই অনুষ্ঠান করার কথা বলছে। তাহলে হ্যাঁ, করে দিন ভাই। আমার তো খুশিই লাগবে। রবিবার অনুষ্ঠান। হায় মনে মনে হিসাব করল। ঘরে ফিরে এসে সে আলমারির কোলে কাপড়গুলো উল্টে পাল্টে দেখতে লাগলো। কোনটা স্লিভলেস, কোনটার আবার শিফনের হাতা, কোনোটার দোপাট্টা খুবই পাতলা। আরেকটা পোশাক আদর্শ হিজাবি পোশাক, এর সঙ্গে মানায় না। অন্য আলমারিটায় তালা ছিল। চাবি বের করার জন্য পার্সে হাত ঢোকাতেই আঙুলে ঠেকে গেল সেই মখমলি ছোট কালো বক্স। তার ঠোঁটে হাসি ফুটে উঠল। মেজর আহমেদের চ্যালেঞ্জ, ডলির আমানত। বক্সটা খুলল। ভেতরে কালো ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ নিরাপদে আছে। পাজল বক্স খুলে গেছে। জহেরের লকারও খুলে গেছে। কিন্তু এই তালাটা কিভাবে খুলবে? এটাই তো শেষ তালা। এর তো কোনো ধাঁধাও নেই। কিন্তু ধাঁধা থাকা উচিত ছিল। মেজর আহমেদ কখনো ধাঁধা ছাড়া কোনো পাজল দেয়নি। সে সবসময় তালার সাথে চাবিও দিয়েছে। ওহ, বক্সটা তো ভালো করে দেখাই হয়নি। হঠাৎই তার মাথায় বুদ্ধি এলো। হ্যাঁ, বিছানায় বসে ফ্ল্যাশ ড্রাইভটি বের করল। ড্রাইভটা একদম পরিষ্কার। কোনো শব্দ, কোনো চিহ্ন, কোনো দাগ কিছুই নেই। এবার সে বক্সটিকে উল্টে পাল্টে দেখল। ওতেও কিছু নেই। ভেতরে ছোট মখমলের কুশনটিকে 2 আঙুলে ধরে তুলতেই নিচে আরেকটি কালো মখমলের পাতলা টুকরো পেল। ওটা বের করে উল্টাতেই সোনালি সোদায় সেলাই করা লেখা দুটি শব্দ দেখল। স্টোরি শার্পড। স্টোরি সোয়াপ্ট। হায় অবাক হয়ে ফিসফিস করে বাক্যটা পুনরাবৃত্তি করল। এটা নিশ্চয়ই ফ্ল্যাশ ড্রাইভের ধাঁধা। এই বাক্যটির আসল মানে বুঝলেই সে শেষ তালাটাও খুলতে পারবে। কিন্তু এই অদ্ভুত শব্দ দুইটির মানে কি? কাহিনী সোয়াপ করা মানে কি? এই শব্দ দুটো ইংরেজি ব্যাকরণ অনুযায়ী কি স্বাভাবিক? অদল বদল করা কাহিনীকে সোয়াপ করার অর্থ এটাই হয় যে আপনি কাউকে আপনার গল্প পড়তে দিন, আর সে বদলে তার গল্প আপনাকে দেয়। এই আজব শব্দগুলোর সাধারণভাবে এটাই অর্থ হয়, কিন্তু কোন গল্প? হয়তো প্রফেসর গুগলই কিছু করতে পারে। এই ভেবে হায়া ল্যাপটপ অন করলো। গুগলে স্টোরি সোয়াপ্ট টাইপ করে সার্চ করলো। কিছুই বের হলো না।
এই দুটো শব্দ বিচ্ছিন্ন, যেগুলোকে মেজর আহমেদ একসঙ্গে রেখে নতুন কোনো ইশারা তৈরি করেছেন। এতে 12টা অক্ষর আছে, তাই সরাসরি পাসওয়ার্ড হওয়ার সম্ভাবনা কম, কিন্তু পাসওয়ার্ড অবশ্যই এই শব্দ দুটোর মধ্যেই লুকানো আছে। রাতে ঘুমানোর আগ পর্যন্ত ওই দুটি শব্দ নিয়েই ভাবতে লাগলো, কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগেই সে ঘুমিয়ে গেল। ইরামের বাগদান অনুষ্ঠান ফুরকান জেঠুর লনে আয়োজন করা হয়েছে। ফাংশনটা মহিলাদের জন্য, পুরুষদের বসার আয়োজন বাইরে আলাদা করা হয়েছে। কিন্তু তৈরি হওয়ার সময় জানতো এই ধরনের অনুষ্ঠান কখনোই পুরোপুরি আলাদা হয় না, যেমনটা দাওয়ার ভাইয়ের বিয়ের সময় হয়েছিল। নামে মাত্র মহিলাদের অংশ আলাদা, কিন্তু ওয়েটার, ভিডিওগ্রাফার, কাজের অজুহাতে ঘোরাঘুরি করা কাজিনরা সবাই আসা যাওয়া করবে। তাহলে বাকিদের আলাদা বসিয়ে রাখার মানেই বা কি কে জানে। আর এই ধরনের বিয়ে শাদীকে পৃথকীকৃত নামে আখ্যা দেওয়ার ধীরচরিতা কেন করা হয়? সমাজের সেই মানদণ্ড যার দিকে কেউ প্রশ্ন তুলতে পারে না। তার 22 বছরের জীবনে সে কখনো কোনো সম্পূর্ণ পৃথকীকৃত বিয়ের অনুষ্ঠান দেখেনি। জেঠুর কঠোর নিয়ম যে এঙ্গেজমেন্টের দিন ছেলেটা আসবে না, আংটি পরাবে হবু শাশুড়ি, কিন্তু একই সময়ে পরিবারের যেসব ছেলে কাজের অজুহাতে এদিক ওদিক ঘুরে বেড়াবে তাদের উপর কোনো নিষেধাজ্ঞা নেই। বাইরে গেলে সে আবায়া নিত। নিয়ম অনুযায়ী এখানেও সেটা নেওয়া উচিত, কিন্তু বাগদানের এই অনুষ্ঠানটা নামমাত্রই মহিলাদের জন্য। ছেলেরা ছিল, তবে একটু দূরে। এটা পুরোপুরি ছেলে মেয়েদের একসাথে মিক্সড গ্যাদারিং আয়োজন। আবায়ের মূল উদ্দেশ্য সৌন্দর্য ঢেকে রাখা, মুখ ঢেকে রাখা। তো এই কাজটা নিজের পোশাকের মাধ্যমেও তো করা যায়। তাই আজ সে আবায়া নিল না, বরং এমন এক পোশাক বেছে নিল যা আবায়ের বিকল্প, সমতুল্য। কাঁচা আপেলের সবুজ রঙের লম্বা ফ্রক, নিচে ট্রাউজার, আর এই জামার হাতা ছিল কবজি পর্যন্ত। এক নামকরা ব্র্যান্ডের পোশাক এটা। সঙ্গে ছিল নেটের ওড়না, কিন্তু সে আলাদা করে বানিয়ে নিয়েছিল একটি বড় পুরো শরীর ঢেকে দেওয়া ওড়না, সেটিও কাঁচা আপেলের রঙের। ওড়না এমনভাবে নিল যাতে গলার নকশা ঢাকা পড়ে যায়। মুখের চারপাশেও এমনভাবে জড়িয়ে রাখল যে কপালের অনেকটা ঢেকে গেল, কানও দেখা গেল না। সবচেয়ে সুবিধার হলো যদি হঠাৎ সামনে কোনো পুরুষ পড়ে তাহলে সে কেবল 2 আঙুল দিয়ে ওনাকে সামান্য টেনে মুহূর্তেই নিকাব পরে ফেলতে পারবে। এভাবে আবায়া ছাড়া সৌন্দর্য আড়াল করা হলো, নিকাবও হয়ে গেল, আবার সুন্দর পোশাকও পরা হলো। সে বসলো একদম কোণার একটি টেবিলে। মঞ্চ গোলাপি ফুলে সাজানো, ব্যাকড্রপে গোলাপি পোশাকে সজ্জিত। ইরাম সোজা হয়ে বসে আছে, তার মাথা উঁচু, চোখ নিচে। জানি ইরামকে জোর করে বসানো হয়েছে। এই অনুষ্ঠান ইরামের জন্য আনন্দের নয়। সামনে তার হবু শাশুড়ি ইরামের আঙুলে আংটি পরিয়ে দিচ্ছে। একজন ভিডিওগ্রাফার ভিডিও করতে ব্যস্ত। কে জানি এখানে জেঠুর ইসলামের কি হয়েছে? ওয়েটার, ভিডিওগ্রাফার এরাও তো পুরুষ, অথচ এদের নিয়ে কারো কোনো আপত্তি নেই। এ তো নারীদের পোশাক, পর্দা, আচরণ নিয়ে অসীম প্রশ্ন। সামাজিক মানদণ্ডের এই দ্বিমুখিতা তাকে যেন ছুঁড়ে ফেলতে লাগলো ভেতরে ভেতরে। হিজাব কেবল এক টুকরো কাপড় নয়, এটা সম্পূর্ণ আলাদা এক জীবন প্রণালী। আর এই জীবনকে যাপন করা এত সহজ নয়, এটা সে খুব দ্রুত বুঝে ফেলেছে। তুমি ওর না মাথায় কেন নিলে? গলার নকশা তো কিছুই দেখা যাচ্ছে না। আর মুখ থেকে কাপড়টা সরাও তো। ক্যামেরাম্যান ভিডিও করছে, তাই হায়া মুখ ঢেকে আড়ালে ঘাড় ঘুরিয়ে বসেছে। ফাতেমা একটু দেরিতে এদিকে এলেন। তিনিও সাথের মহিলাদের সঙ্গে মিলে হায়াকে দেখে বিস্ময় প্রকাশ করলেন। সরাতে পারবো না লেডিস, আমি এখন নিকাব করি। সে ভদ্রভাবে জবাব দিল, কিন্তু তারপর কেন? আরে
ফাংশনে তো কিছু হয় না, কিছু হয় না। আমার কাছে জিজ্ঞাসা করো কত বড় ফিতনা হয়। এবার হায়ের মন খারাপ হতে লাগলো। হিজাবের জন্য নয়, মানুষের আচরণই তাকে ক্লান্ত করে ফেলেছে। হে আল্লাহ, মানুষ চুপ থাকতে পারে না কেন? এত প্রশ্ন করে কেন? সেহরিশ, সানা আর আসজাদের বোনেরা এখন নাচের জন্য প্রস্তুতি নিচ্ছে। তাদের কেউ থামাচ্ছে না। স্লিপলেস পোশাকে থাকা মেয়েদের নিয়ে কারো কোনো আপত্তি নেই, কিন্তু এক হিজাবি মেয়েকে নিয়ে সবার এত সমস্যা কেন? মানুষ কি ভেবেছে? তারা শুধু বলবে আমরা ঈমান এনেছি, আর তাদের পরীক্ষা নেওয়া হবে না। সে নিজের কান্না ভেতরে চেপে রাখল। মেয়েরা নাচের পজিশন নিয়ে দাঁড়ালো। ভিডিওগ্রাফার ক্যামেরা রেকর্ড করতে প্রস্তুত হলো। হায়া মুখ ঘুরিয়ে নিল। তার বুকের ভেতর যেন কিছু কেঁপে উঠছে। সে কাউকে মানা করতে পারছে না, কেউ তার কথা শুনবে না। বিপর্যয়, বিপর্যয় কত কাছে, আর সবাই কত বেখবর। হেরাক্লিটাসের চিরন্তন আগুনের শিখা, আলো, জ্বলন্ত কয়লা। মানুষ নিজেই নিজের জন্য কি কি অর্জন করে নেয়, আর স্মৃতিগুলো কি অদ্ভুত হয়। যখন বান্দা অন্ধকার থেকে আলোয় আসতে শুরু করে, তখনই সব কিছু হতে শুরু হয়। আর মনে পড়তে লাগলো শারিয়া অ্যান্ড লতে দ্বিতীয় সেমিস্টারে উসুল আল দিন ডিপার্টমেন্টের এক প্রফেসর ডক্টর আব্দুল বারি একবার একটি গল্প শুনিয়েছিলেন। আজ সেই গল্প সম্পূর্ণ স্পষ্ট হয়ে হায়ের মাথায় ভেসে উঠল। তিনি বলেছিলেন, যখন আমার মেয়ের বিয়ে ঠিক হলো, তখন আমি তাকে বলেছিলাম, মা, ভিডিও ফটো সেশন করো না। কিন্তু সে আমার মুখের ওপর খুব ক্ষুব্ধ হলো। সে আমার সাথে ঝগড়া করতে শুরু করলো। বলল, আব্বা, সারা জীবন পর্দা করেছি, আপনার কথা সব মেনেছি। এখন আমার জীবনের সবচেয়ে আনন্দের দিনই আমাকে কষ্ট দেবেন না। আমি চুপ করে গেলাম, জোর করিনি, কারণ আমি জবরদস্তি করি কিছু করানো পছন্দ করি না। বিয়ে হলো, তার শ্বশুরবাড়ি পুরো ফটো সেশনের ব্যবস্থা করে রেখেছিল। আমি কিছুই বললাম না। বিয়ের চতুর্থ দিন আমি আমার ঘরে চেয়ারে বসেছিলাম। তখন মেয়ে এসে আমার পায়ের কাছে বসে নিঃশব্দে কাঁদতে লাগলো। আমি অনেক চেষ্টা করলাম জানতে যে কি হয়েছে, কিন্তু সে কিছুই বলল না। শুধু এটাই বলল, আব্বা, আপনি ঠিকই বলেছিলেন। সেদিন থেকে আমার মেয়ের চোখের সেই অশ্রুবিন্দু আমার বুকের ভেতর গেঁথে গেছে। তারপর থেকেই ভাবি, আমরা আমাদের খুশির দিনে আল্লাহকে কেন অখুশি করি? যখন ডক্টর আব্দুল বারি এই কাহিনী বলছিলেন, হায় দেখছিল কিছু হিজাবি মেয়ের চোখ বেয়ে নিঃশব্দে পানি ভরিয়ে পড়ছিল। তখন সে কাজ ছাকিয়ে ভেবেছিল, এরা কাঁদছে কেন? আজ সে বুঝছে কেন তারা কেঁদেছিল। ফাংশন শেষ হতে হতে হায়ের মন পুরোই ভীতিশ্রদ্ধ হয়ে গেল। রাতে রুমে ফিরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে কানের দুল খুলতে গিয়েও মন খারাপ করে রইল। কাঁচা আপেলের সবুজ রঙের সেই ওড়নাটা কাঁধে, চুল খুলে সামনে রাখা তার, বাহারে তার কুকরানো চুলের ঝুঁটি হায়ের মতো এভাবে সামনে এনে রাখত। ওই দুই বোন ফোন কেন ধরছে না কে জানে। মেইলের জবাবও দিচ্ছে না। ঠিক আছে, এখনও 2 সপ্তাহ আছে, নিজেই গিয়ে জিজ্ঞেস করে আসবো। হায়া নিজের মনে ভাবল। দরজায় কড়া নাড়ার শব্দ হলো। হায় চমকে উঠে দরজা খুলল। সামনে জিহান দাঁড়িয়ে আছে। তার গায়ে পান্না রঙের কুর্তা, ফিকে সোনালি সালোয়ার। কোথা থেকে এই কুর্তা কিনে এনেছে কে জানি, কিন্তু সুন্দর লাগছে। হাতের ভাঁজ তার স্বভাব মতো কোণে পর্যন্ত গুটি, হাতে 2টি মগ নিয়ে দাঁড়িয়ে আছে। কফি খাবে? সে আবার সেই বন্ধুত্ব সুলভ জিহান সিকান্দারের মতো আচরণ করছে। আমি ঘুমানোর আগে কফি খাই না বলি হায়া নিজের কণ্ঠের শীতলতা টের পেল। তারপর একটু থেমে জোর করে সামান্য হেসে বলল, হ্যাঁ, তবে যদি ইস্তাম্বুলের সেরা শেফ, মেকানিক আর কার্পেন্টার
বানিয়ে থাকে তাহলে অবশ্যই খাবো। তুমি কিন্তু একটা শব্দ বাদ দিলে। ক্রিমিনাল। জিহান হেসে বলছিল, আর হায়ের মুখের হাসি মিলিয়ে গেল। আমার সত্যি সেই শব্দটা যোগ করা উচিত। আমরা কি এই ব্যাপারে কথা বলতে পারি? 2 সপ্তাহ পরে অবশেষে তার মনে হয়েছে যে এবার এ বিষয়ে কথা বলা দরকার। ঠিক আছে, ছাদের ওপরে যাই। হায়া কানের দুল খুলল না। ওগুলো মুক্ত বসানো ছোট দুল, জিহানের দেওয়া মুক্ত। যদি সে সত্যি কথা নাই বলে তাহলে সে মুক্ত কিভাবে পেল? 2 সপ্তাহ ধরে হায় এই প্রশ্নটাই ভাবছে। অদৃশ্যভাবে হলেও হায় আব্দুর রহমান পাশার কথার সাথে একমত যে মুক্তগুলো সত্যি আসল। কিন্তু জিহানের হয়তো মনেও নেই যে এগুলো সেই মুক্ত। ছাদটা অন্ধকার। দূরে নিচের কলোনির লাইটগুলো ঝিলমিল করছে। দুজনে গিয়ে নকশা করা দেয়ালের পাশে দোলনায় বসল। হালকা হালকা ধুলছে দোলনাটা, কিন্তু তারা বসতেই সেটা থেমে যায়। হায়া কফির কাপ ঠোঁটে নিয়ে চুমুক দিল। হ্যাঁ, ভালোই হয়েছে। ইস্তাম্বুলের সেরা শেফ, মেকানিক আর কার্পেন্টার বানিয়েছে তো তাই। ওহ, তুমিও ক্রিমিনাল শব্দটা যোগ করলে না? কারণ আমি অপরাধী নই। আমার ওপর তোমার বিশ্বাস আছে? আছে। হ্যাঁ, ভাবার জন্য এক মুহূর্ত সময় না নিয়ে উত্তর দিল। সামনের দেয়ালে আপার টবের উপর ওদের দুজনের ছায়া পড়ছে। গাছের ডালাপালায় সেসব ছায়া অদ্ভুত সব অবয়ব তৈরি করেছে। ঠিক আছে, তাহলে তুমি বলো, সেদিন যে ব্যক্তি আমার সাথে ছিল তাকে তুমি কিভাবে চেনো? আব্দুর রহমান পাশা, আমাতুল্লাহ হাবিব পাশার ছেলে। হায়া আন্নের পুরো নাম বলতেই জিহান চমকে হায়কে দেখতে লাগলো। হ্যাঁ, তুমি কিভাবে? লম্বা গল্প শুনবে? সে উদাসভাবে কাছাকি জানতে চাইল, আর সামনের দেয়ালের দিকে তাকিয়ে রইল। সে দেয়ালের দ্বিতীয় ছায়াটাকে মাথা জাকিয়ে সম্মতি জানিয়ে ইশারা করতে লাগলো। হ্যাঁ বলতে শুরু করলো। নিজের ছায়ের মুখ নড়তে দেখল না। মুক্তার দুলের হালকা ঝলকও দেখতে পেল না। দেখা যাচ্ছে কেবল 5 মাস ধরে ভেতরে চেপে রাখা দুশ্চিন্তা, কষ্ট, যন্ত্রণা, ভয় এসবের একটু অংশ সে ডিজের সাথে ভাগও করেছিল, আর এখন জিহানের সাথে পুরোটা ভাগ করে নিল। সাবানজি থেকে মেল আসার রাতে যখন প্রথমবার ফুল এসেছিল, তারপর সেই রাত থেকে শুরু করি ইস্তিকলাল স্ট্রিটের সেই দিনের শেষ মুহূর্ত পর্যন্ত সব কিছু হায় বলল। জিহান একদম চুপচাপ সব শুনল। হায় যখন ইস্তিকলাল স্ট্রিটের কফি শপে পাশার চেহারায় কফি ছোড়ার ঘটনা বলল, তখন জিহান চুপচাপ শুনতে শুনতে শুধু একবার জানতে চাইল, আচ্ছা তুমি পাশাবে এর উপর কফি ছড়লে কেন? জিহান যেন খুব বিস্মিত হয়েছে। হ্যাঁ, কিন্তু তুমি তাকে পাশাবে কেন বলো? সবাই তো তাকে পাশা বে ডাকে। মিস্টার পাশার খুব শখ নিজেকে মিস্টার বলে ডাকাতে। ফাঁকা কফির মগ দুটো নিচের মেঝেতে পড়ে রইল। দেয়ালে দুজনের ছায়া ওভাবেই চুপচাপ বসে যেন পুরো গল্পটাই তারা শুনছে। গাছের পাতাগুলো যেন মনোযোগ দিয়ে স্থির হয়ে আছে। হায় যখন থামল, তখন জিহান কিছুক্ষণ চুপ থেকে ভেবে বলল, মানে সে তোমার ব্যাপারে তথ্য জোগাড় করেছে আমাকে ব্ল্যাকমেইল করার জন্য। কিন্তু একটা কথা আমি এখনও বুঝলাম না, এত কিছু ঘটল আর তুমি কখনো তোমার বাবা মাকে কিছুই বললে না কেন? তুমি কারো সাহায্য নিলে? আব্বাকে বললে? আব্বা জেঠুকে বলবেন না, এটা হতেই পারে না। আর এতটা সাহসী তো আমি ছিলামই যে নিজেই নিজের সমস্যা সামলাতে পারি। জিহান ধীরে মাথা নেড়ে সম্মতি জানালো। সত্যি কথাই বলছো? এক মুহূর্ত চুপ থেকে সে প্রশ্ন করল, তুমি কি সত্যি জানতে চাও আমি পাশাবে কে কিভাবে চিনি?
দেখো, তুমি না চাইলে বলো না, আমি জেনে নেব। তোমার কাছে আর কোনো অপশন নেই। আল্লাহ আল্লাহ, এত অবিশ্বাস! এই প্রথমবার জিহান হেসে বলছিল। হায়ও মুচকি হাসল। আসলে আমি কিছুদিন হোটেল গ্র্যান্ডে কাজ করেছি, তাই ওই তথাকথিত ভাইদের আমি চিনি। ওরা আপন ভাই নয়, ওরা মাফিয়া ভাই, একই মাফিয়া পরিবারের অংশ। আর আদালারে যদি আমি ছাড়া আর কেউ জানি যে তারা রক্তের ভাইয়ের সম্পর্ক ভাই নয়, তাহলে সেটা শুধু আমাতুল্লাহ হাবিব পাশা। যাই হোক, আমার সঙ্গে পাশা বেয়ের একটু ঝামেলা হয়েছিল, তাই আমি ইস্তেকলাল স্ট্রিটে চলে এলাম। ওই রেস্টুরেন্টটা ওরই। আর যে মহিলাকে আমি নিজের ল্যান্ডলেডি বলি, সেও পাশার বেয়েরই পাঠানো লোক। সে ওই রেস্টুরেন্টের শেয়ার হোল্ডারও। ওই রেস্টুরেন্টের কিস্তি নিয়ে আমাকে বিরক্ত করে। এটা আমি মিথ্যে বলেছিলাম, সরি। তাহলে সে আমাকে একটা কাজ দিয়েছিল যা আমি করতে পারিনি। ওই কারণেই সেদিন ঝগড়া হয়েছিল। কোন কাজ? হ্যাঁ, চমকে উঠল। সে তার পুরো পরিবারকে বিদেশে সরিয়ে নিতে চায়। এর জন্য তার এই দেশের কিছু জাল ডকুমেন্ট আর নতুন পরিচয় লাগতো। আমি আমার এক বন্ধুর মাধ্যমে সেসব বানাচ্ছিলাম। আর তোমাকে ধন্যবাদ, আমি সেসব কাগজপত্র তৈরি করে দিয়েছি। তার পরিবার তুরস্ক ছেড়ে চলে গেছে। কি? হ্যাঁ, যেন ধাক্কা খেল। আশিয়ার বাহারে চলে গেছে? হ্যাঁ, আর আমি এর বেশি কিছু জানি না, তাই এই প্রসঙ্গ এখানেই শেষ করো। আর আর তার ভাই, সে কোথায় গেল? আমি জানি না এখন সে কোথায় আছে, কোনো ধারণা নেই। জিহান আনমনে কাজ ঝাঁকালো। সে যেন এই বিষয় থেকে দূরে থাকতে চায়। তারপর হায়া তাকিয়ে দেখল দেয়ালে জিহানের ছায়া উঠে দাঁড়িয়েছে। গাছপালার মাথা পেরিয়ে সেই ছায়া পুরো দেয়ালে ছড়িয়ে পড়েছে। সে ছায়ার ভেতর জিহানের চেহারা খুঁজে পেতে চাইল, কিন্তু পারল না। কতটা সত্য, কতটা মিথ্যা, সবই ছায়ার মধ্যে গুলিয়ে গেছে। জিহান, তুমি এসব কি করে বেড়াচ্ছ? আমার পুরো বিশ্বাস আছে তোমার উপর, তুমি কোনো ক্রিমিনাল নও, কিন্তু প্লিজ এদের মতো লোকদের সঙ্গে সম্পর্ক রেখো না। যেভাবে আপনি আদেশ করবেন। দেয়ালে পড়া ছায়াটা যেন মৃদু হেসে বলছিল। হ্যাঁ, দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়ল। তার সব কথা শোনার পরও জিহান নিজের পক্ষ থেকে অনেক কিছু চেপে গেল। আর আয়সে বাহারে ওরা দুজন আগে পিছে সিঁড়ি দিয়ে নামছিল। ঠিক তখনই হায়ের চোখে পড়ল আপা লাউঞ্জে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছেন। না, শুধু জিহানের দিকে তাকিয়ে আছেন। জিহান? জি মামু। জিহান শান্তভাবে হেঁটে এগিয়ে গিয়ে সিঁড়ির নিচে আব্বার সামনে দাঁড়ালো। তোমাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। আব্বাকে ভীষণ গম্ভীর লাগছে। হায় সিঁড়ির প্রথম ধাপে দাঁড়িয়ে রেলিং ধরে সব দেখতে লাগলো। জি, আমি শুনছি। রোহেলের সঙ্গে তোমার যোগাযোগ আছে এটা আমি জানি, কিন্তু এমন কিছু কি আছে যা তুমি আমাকে বলতে চাও, যা আমি জানি না? জিহান কিছুক্ষণ চুপ রইল, তারপর নাসুযোগভাবে মাথা নেড়ে বলল, না, আমি এই ব্যাপারে জড়াতে চাই না। মানে কিছু আছে মামু, আমি কখনো অন্যের বিষয়ে হস্তক্ষেপ করি না, তাই নীরব থাকব। হ্যাঁ, আপনি চাইলে অন্যদের কাছ থেকে খোঁজ নিতে পারেন। খোঁজ নিয়েছিলাম, শুধু তোমার কাছ থেকে নিশ্চয়তা চাইছি। যাই হোক, আমি আমার উত্তর পেয়ে গেছি। তুমি এখন বিশ্রাম করো। তিনি জিহানের কাজ চাপড়ে সামনে এগিয়ে গেলেন। হ্যাঁ, লক্ষ্য করল আব্বার মুখের গম্ভীরতা ও অস্বস্তি আগের চেয়েও গভীর হয়ে উঠেছে। জিহান আবার সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল, কারণ তার ঘর উপরেই। হ্যাঁ, তখনও সিঁড়ির ধারে দাঁড়িয়ে আছে। কি হয়েছে? জিহান হালকা কাজ ছাকালো। জবাব তুমি নিচে থেকে জেনে নেবে। এখন মাথায় ভর্তি চাপ নিও না, ঘুমাও। জিহান নিজের ঘরের দিকে চলে গেল। ছায়াটা মিলিয়ে যায়, আলো স্থির হয়ে রইল। হ্যাঁ, বিভ্রান্ত হয়ে
নিজের ঘরে ফিরে এলো। জিহান সিকান্দারের সঙ্গে থাকা মানে অনেকগুলো রহস্যের মাঝখানে থাকা এবং ধৈর্য নিয়ে তাদের উন্মোচিত হওয়ার অপেক্ষা করা। সে মাথা ঝাঁকিয়ে সব দুশ্চিন্তা দূর করে আয়েশাকে ইমেল লিখতে বসল। জিহান ঠিকই বলেছিল, সে জেনে যাবে। এ তো হায়ের ধারণা ছিল না এত দ্রুত জানতে হবে। সেই রাতেই ঘুমিয়ে থাকা হায়াকে হঠাৎই সাবিন ফুপু উদ্বিগ্ন হয়ে ঝাঁকিয়ে তুলছিলেন। হায়া, হায়া, তাড়াতাড়ি ওঠো। হায়া হড়বড়িয়ে উঠে বসল। সে বুঝতে পারল না কি হচ্ছে। তোমার আব্বার হার্ট অ্যাটাক হয়েছে, চলো হাসপাতালে যেতে হবে। হায়া ফেলফেল করে ফুপুর দিকে তাকিয়ে রইল। জীবন আবার যেন সেই ইস্তিকলাল স্ট্রিটের রাতেই ফিরে গেল। তার সামনে ডিজে মাটিতে পড়েছিল। কারো জুতো ডিজের চশমার কাচের উপর পড়েছিল। ক্র্যাক করে শব্দ হয়ে কাচ ভেঙে গিয়েছিল। সেই আওয়াজ ছিল কাচ ভেঙে যাওয়ার। সেই আওয়াজ ছিল জীবনের সুতো ছিঁড়ে যাওয়ার। সলেমান সাহেবের তীব্র ধরনের হার্ট অ্যাটাক হয়েছে। এখন তিনি সিসিইউতে ভর্তি আছেন এবং তার অবস্থা মোটেও ভালো না। বাকিরা কোথায় আছে হার কিছুই জানা নেই। সে শুধু 2 হাত দিয়ে মাথা চেপে ধরে হাসপাতালের বেঞ্চে বসে কান্না করছে। করিডোরে কে যাচ্ছে কে আসছে তার কোনো সেদিকে হুঁশ নেই। সে আবার যেন ফিরে এসেছে তাকসিম ফার্স্ট এইড হাসপাতালের সেই বরফ ঠান্ডা মৃত্যুর মতো নীরব করিডরে। উনি এখন আগের চেয়ে ভালো আছেন, বিশ্বাস করো। তিনি ঠিক হয়ে যাবেন। জিহান এসে হায়ের পাশে বেঞ্চে বসে পড়ল। রাত থেকে এ পর্যন্ত সব কাজ, দৌড়াদৌড়ি, সমস্ত কিছু জিহানই সামলেছে। জেঠু ও অন্যরাও তো সকালে এসেছে এবং ততক্ষণে পুরো পরিবার জেনে গেছে সেই কারণটাও, যা আব্বার অসুস্থতার জন্য দায়ী। রোহেল বিয়ে করে ফেলেছে। ঠিক আছে, অনেক ছেলেই আমেরিকায় গিয়ে বিয়ে করে। সবার বাবার যে হার্ট অ্যাটাক হয় এমন না, কিন্তু রোহেল 2 বছর আগে বিয়ে করেছে। আর সবচেয়ে বড় কথা, সে বিয়ে করেছে এক নেপালি বৌদ্ধ মেয়েকে। আব্বা আপাতত দৃষ্টিতে উদার, কিন্তু নিজের মূল্যবোধ এবং ধর্মীয় সীমারেখার প্রতি তার অগাধ সম্মান। রোহেলকে নিয়ে তিনি কত স্বপ্নই না দেখেছিলেন, তার জন্য কত গর্ব ছিল। রোহেল যদি অন্তত একবার বলতো, কিন্তু সে সব সিদ্ধান্ত নিজেই নিয়ে নিল। হয়তো সে জানতো বাবাকে বলে আর কোনো লাভ হবে না, কারণ মেয়েটি বৌদ্ধ, মুসলিম তো নয়। এরকম বিয়ে ধর্মীয় দৃষ্টিতে বৌদ্ধও নয়। মেয়েটি মুসলিম হতে রাজি ছিল না, আর রোহেল তাকে ছাড়তে রাজি না। তাদের নিজেদের সীমাত্যাগের জন্য আবার দুঃখ আলাদা। জিহানের কাছ থেকে নিশ্চিত হওয়ার পর আবার রোহেলকে ফোন করেন এবং কথা বলতে বলতে রাগে উত্তপ্ত হয়ে ওঠেন। শেষ পর্যন্ত আলোচনা বাবা ছেলের কঠোর ঝগড়ায় গড়ায়। রাগের মাথায় আব্বা তাকে কঠিন কটু কথা বলেন এবং সম্পর্ক ছিন্ন করে দেন। কিন্তু ফোন কলের লাইন ছিন্ন করার আগেই তিনি ঢলে পড়েন। পুপ্পু আর ফাতিমা এই পুরো ঘটনার সাক্ষী ছিলেন। কে জানে কেন হায়া ঘুমিয়েছিল। যখন আমি রোহেলের বাসায় ছিলাম তখন মেয়েটি আমাকে খুব ভালো ট্রিটমেন্ট দিয়েছিল। ওরা কিছু বলেনি, কিন্তু আমি তখনই জেনে গিয়েছিলাম ওদের মধ্যে কি চলছে। তার 1.5 বছর পর ওরা আনুষ্ঠানিকভাবে বিয়ে করে। এটা আমাকে পরে আমেরিকায় থাকা এক বন্ধু জানায়। এরকম বিষয় কতক্ষণ গোপন থাকবে? মামুও শেষ পর্যন্ত কোনো না কোনোভাবে খবর পেয়ে গেছেন। হায় ভেজা চোখে মাথা 2 হাতে চেপে সব শুনল। রোহেল বা তার স্ত্রীর প্রতি হায়ের কোনো আগ্রহ নেই। তার শুধু আব্বার জন্য চিন্তা হচ্ছে। 2.5 মাস আগের ঘটনা কি আবার ফিরে আসছে? সে কি আবার কোনো ভালোবাসার মানুষকে হারাতে চলেছে?